হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফাজিল সেমিস্টার 4 ইসলামিক স্টাডিজ সাবজেক্টের সাজেশন। ওকে, এই ইসলামিক স্টাডিজ সাবজেক্টের মধ্যে 4টি বিষয় রয়েছে, তোমরা সকলেই জানো। ফিকা একটা সাবজেক্ট রয়েছে, এই ফিকা থেকে তোমাদের অনলি 15 নম্বর কোশ্চেন থাকবে। ওকে, 15 নম্বর কোশ্চেন থাকবে ফিকা সাবজেক্ট থেকে। খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং এখান থেকে কি হয়, কোশ্চেনগুলো কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে থাকে, মানে একটু ঘুরিয়ে দেয় কোশ্চেনগুলো, সেক্ষেত্রে অনেকে অ্যান্সার করতে পারে না। ওকে, কারণ কোশ্চেন প্যাটার্ন যে হিসেবে তোমাদের প্রোভাইড করা হবে বোর্ডের এক্সামে, তোমরা যখন পরীক্ষা দেবে তোমরা বুঝতে পারবে। তোমাদের জানা কোশ্চেন থাকবে, অথচ তোমরা অ্যান্সার করতে পারবে না, কারণ কোশ্চেনটা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে, যেহেতু মাসেলের বিষয়। ওকে, অতএব যেটা তোমাদের বলার, এই যে সাবজেক্টটা ফিকা সাবজেক্ট, এখানে 15 নম্বরের তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে, আমি তোমাদেরকে কোশ্চেনগুলো দেখিয়ে দেই। দেখো কেমন ভাবে আনসারগুলো আমি রেডি করেছি। হ্রদয়ের ভাবার্থ কি? হ্যাঁ, কত সুন্দরভাবে কোশ্চেন আনসারটা করেছি, তোমরা শুধু একবার দেখো। বলছি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো শিশু কর্তৃক কোনো নারীকে দুগ্ধ পান করা, যার ফলে ওই নারীর উপর দুগ্ধ পানের কারণে যাদেরকে বিবাহ করা হারাম হয়ে যায়, এটা হচ্ছে হ্রদয়ের মূল ভাবার্থ। ওকে, তারপরে একটা কোশ্চেন দেখো, মহিলার দুধের সাথে পানি, ঔষধ অথবা ছাগলের দুধ মিশ্রিত হলে সেই দুধ পান করলে রদায়াত সাবিত হবে কি? হ্যাঁ, 2 নম্বরের কোশ্চেন কিন্তু। ঠিক আছে? অ্যান্সারটা তোমাদেরকে কিভাবে করতে হবে? মহিলার দুধের সাথে পানি, ঔষধ অথবা ছাগলের দুধ মিশ্রিত হলে সেই দুধ পান করলে রদায়াত সাবিত হবে কিনা, এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, মহিলার দুধের সাথে পানি, ঔষধ অথবা ছাগলের পরিমাণ যদি, মানে ছাগলের দুধের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে রদায়াত সাব্যস্ত হবে না। আর পক্ষান্তরে যদি মহিলার দুধের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে রদায়াত সাব্যস্ত হবে। এভাবে কিন্তু তোমাদের অ্যান্সার গুলো করতে হবে। তারপরে দেখো আরো একটা কোশ্চেন তোমাদেরকে দেখাই। অফ কাকে বলে? ঠিক আছে? অফ কাকে বলে? খুবই পরিচিত কোশ্চেন, তোমরা সকলেই জানো। অফ বলা হয় কোনো ব্যক্তি কোনো জিনিসকে নিজের মালিকানায় রেখে দিয়ে এর উপকারিতা দান করে দেওয়া, এটাকে অফ বলা হয়। যেমন ধার নেওয়া জিনিসের মাঝে হয়ে থাকে। এখানে আমি আরো একটা সংজ্ঞা দিয়েছি, যাতে করে তোমরা ফুল নাম্বার পেতে পারো। ওকে, দেখো, সাহেবাইন রহমতুল্লাহর মতে কোনো জিনিসকে আল্লাহর মালিকানায় আটকে রাখা, এটা হচ্ছে অফ। অতএব তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অফ কাকে বলে, তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে অ্যান্সারটা করতে পারছো, তাই না? তারপরে একটা কোশ্চেন দেখো, মাফকুদ কাকে বলে? মাফকুদের সংজ্ঞা লেখো। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মাফকুদ অর্থ হচ্ছে নিরুদ্দেশ ব্যক্তি, শব্দের অর্থ যেটা, এটা তোমাদের লিখতে হবে। তারপরে সংজ্ঞা লিখতে হবে, যে ব্যক্তি নিজ গৃহ ত্যাগ করে কোথাও চলে গেছে, যার কোনো খবরাখবর জানা নেই, এমন ব্যক্তিকে মাফকুদ বলা হয়। ওকে, 2 নম্বরের জন্য এই দুটো পয়েন্ট তোমাদের করতে হবে, শব্দের অর্থটা লিখতে হবে, তারপর সংজ্ঞাটা লিখতে হবে। বুঝতে পারছো? ওকে, সো এইভাবে যদি তোমরা অ্যান্সার গুলো করো, তোমরা কিন্তু ফুল নাম্বার পাবে। তারপরে আরো একটা কোশ্চেন তোমাদের দেখিয়ে দেই। রজাত কাকে বলে? তার সময়কাল কত? ঠিক আছে? মানে সময়সীমা এখানে চেয়েছে। সো দেখো, রজা শব্দের অর্থ ফিরে আসা। শরিয়াতের পরিভাষায় এক তালাক প্রদান করে ইদ্যতের ভিতর স্ত্রীর সঙ্গে সহবাস করলে বা স্ত্রীকে সহবাস আহ্বান করে এমন কার্য করলে পুনরায় স্ত্রী বৈধ হয়ে যায়। এইরূপভাবে স্ত্রী বৈধকরণ পদ্ধতিকে রজাত বলা হয়। খুবই সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা ডিজাইন করা। তারপরে দেখো, তার সময়কাল কত? ওকে, এভাবে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। ওকে, তার সময়কাল কত? এক তালাক প্রদান করার পর থেকে ইদ্যতের আগ পর্যন্ত, অর্থাৎ যখন এক তালাক দেওয়া হবে তারপরের থেকে ইদ্যত, মানে মহিলাদের যে ইদ্যতের সময়টা থাকে, এই সময়টাই কিন্তু আমাদের রজাতের সময়। ওকে, তাহলে পরীক্ষায় যদি আসে যে রজাতের সময়কাল কত, তখন কিন্তু তোমাদের এভাবে অ্যান্সারটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে এইভাবে অনেক কোশ্চেন দেওয়া রয়েছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং উইথ অ্যান্সার, এবং অ্যান্সারগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা। তোমরা যদি বিভিন্ন সাজেশন বই দেখো, কিংবা তোমাদের টিচারের নোটস ফলো করো, এবং আমার নোটসটা যদি তাদের সাথে একটু তুলনা করো, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে কতটা স্ট্যান্ডার্ড ভাবে তোমাদের জন্য আমি সাজেশনটি রেডি করেছি। ওকে, তারপরে দেখো, তোমাদের যে 3 নম্বরের প্রশ্নগুলো হবে, এখানে আমি কিছু কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো, খোলা শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি, তার বিধান কি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, সবাই কিন্তু এই খোলা শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ লিখতে পারবে, কিন্তু যখনই বলবে যে তার বিধান কি, তখন কিন্তু অনেকে লিখতে পারবে না। হ্যাঁ, বিধান যখন চাইবে তখন অনেকেই আনসার করতে পারবে না সঠিকভাবে। ওকে, দেখো, খোলা শব্দের অর্থ হচ্ছে কি? খুলে ফেলা, দূর করা, বিবাহ বন্ধন ছিন্ন করা। পরিভাষায় খোলা বা তার সমার্থক শব্দ দ্বারা নির্দিষ্ট সম্পদের বিনিময়ে বিবাহের মালিকানা দূর করা প্রক্রিয়াকে খোলা বলা হয়। ওকে, আচ্ছা, খোলার বিধান কি? খোলা করার ফলে তালাকে বায়ান পতিত হয়, এটাই কিন্তু আমাদের মূল অ্যান্সার। ওকে, তাহলে খোলার বিধান কি? খোলা হওয়ার পরে বা খোলা করার পরে তালাকে বায়ান পতিত হয়, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। ওকে, ওকে, তারপরে দেখো, এখানে আরো একটা কোশ্চেন রয়েছে, সংক্ষেপে মাফকুদের ভাবার্থ বর্ণনা করো। হ্যাঁ, এভাবে অনেক কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো অ্যাড করা রয়েছে। আচ্ছা, এবারে তোমাদের একটা 5 নম্বরের কোশ্চেন দেখাই। রজাত কাকে বলে? রজাতের সময়কাল কি? কখন রজাত সাব্যস্ত হয়? রজাতের পদ্ধতি কি? বুঝতে পারছো? তোমাদের 5 নম্বরে কিন্তু এভাবে একটা কোশ্চেন দিতেই পারে। অনেকেই কিন্তু এই অ্যান্সারটা করতে পারবে না, এবং আমি দেখেছি অনেক সাজেশন বইতে, কিংবা অনেক রাইটার যারা সাজেশন লেখে, সাজেশন রাইটার, অনেকেই এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার ভুল করে ফেলে। ঠিক আছে? অনেকে ভুল করে ফেলে। আমি তোমাদের নাম ধরে বলে দিতে পারি, কিন্তু কিন্তু এভাবে পাবলিকলি বলা এটা ঠিক হবে না। অতএব আমি সেটা বলছি না।
তবে এটা মনে রাখো যে অনেক সাজেশন বইতে কিন্তু এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার একদম ভুল দেওয়া থাকে, হ্যাঁ, এবং টেস্ট বইতেও তোমরা অ্যান্সারগুলো সঠিকভাবে পাবে না, তোমরা যে বইগুলো পারচেজ করেছো বা বিভিন্ন পাবলিকেশনের বই কিনেছো। তো দেখো এখানে রজাত কাকে বলে, হ্যাঁ, রজাত কাকে বলে এই সংজ্ঞাটা আমি এখানে দিয়েছি সুন্দরভাবে। তারপরে সময়কালটা এখানে উল্লেখ করে দিয়েছি একদম পয়েন্ট করে করে। তারপরে এখানে একটা কোশ্চেন বলছে যে কখন রজাত সাব্যস্ত হয়, ঠিক আছে, এটাও কিন্তু পয়েন্ট করে করে একদম অ্যান্সারটা করে দেওয়া। তারপরে দেখো রজাতের পদ্ধতি কি সেটাও কিন্তু এখানে দেওয়া পয়েন্ট করে। এভাবে কিন্তু তোমাদের অ্যান্সার গুলো করতে হবে, পুরো পয়েন্ট পয়েন্ট করে করে অ্যান্সার করতে হবে, তাহলে কিন্তু তোমার ফুল মার্কস পাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে সাজেশনটা কেমন কোয়ালিটির সাজেশন। আচ্ছা, এবারে তোমাদেরকে আমি বলি যে তোমরা এই মূল্যবান সাজেশনটি কিভাবে পাবে। ফিকাস সাবজেক্টের টোটাল সাজেশন, ওকে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, এটুকু আমি আশা করছি, কারণ আমি অনেক হার্ডওয়ার্ক করে সাজেশনটি রেডি করেছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। এবং আমি বিগত ৬ বছর ধরে আমি কিন্তু টিচিং ফিল্ডে আছি। অতএব আমার যেটা কনসেপ্ট বা আমার যেটা মনে হয় এর বাইরে থেকে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। যতই তোমাদের সেমিস্টার নতুন সেমিস্টার সিস্টেম করুক না কেন, আমি যে কোয়েশ্চেনগুলো এখানে এড করেছি এর বাইরে কোনো প্রশ্ন হয় না, হয় না, হয় না। ওকে? আচ্ছা, তোমরা সাজেশনটি কিভাবে পাবে? সাজেশনটি নিতে হলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 6297398988 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে পাঠাবে এবং অনলি ৩০ টাকা পেমেন্ট করতে হবে। কথাগুলো ভালো করে শুনবে, ঠিক আছে? অনলি ৩০ টাকা পেমেন্ট করতে হবে। কারণ তোমরা সকলেই জানো একটা এগ রোল কিনতে গেলে কিন্তু একটা এগ রোলের দাম ৩০ টাকা নিয়ে নেয়, তাই না? একদিন না হয় এগ রোল খাওয়া কমিয়ে দিবে। দিয়ে এই সাজেশনটি তোমরা নিয়ে নাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, আসবে না, আসবে না। ওকে? খুবই গুরুত্বপূর্ণ সাজেশন এটা। তোমরা প্রয়োজনে আমার সাজেশনের সাথে তোমাদের টিচারদের সাজেশন ম্যাচ করবে এবং যদি মনে হয় যে না নেওয়ার পরে তোমরা পেমেন্ট করার পরে সাজেশনটি যখন নেবে, তারপরে যদি মনে হয় যে না স্যার সাজেশনটি ভালো লাগছে না, তখন আমাকে বলবে, আমি তোমাদের টাকাটা রিফান্ড করে দেবো। অনলি ৩০ টাকা পেমেন্ট করবে। অনলি একটা এগ রোলের দাম, একটা এগ রোল কিনতে গেলে ৩০ টাকা দাম নিয়ে নেয়। অনলি ৩০ টাকা তোমরা পেমেন্ট করবে। কোন নম্বরে পেমেন্ট করবে? 6297398988 এই নম্বরে তোমরা, আমার হোয়াটসঅ্যাপ আছে এবং এই নম্বরেই ফোনপে খোলা আছে। এই নম্বরে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাবে এবং তোমাদেরকে আমি এই মূল্যবান সাজেশনটি তোমাদেরকে আমি দিয়ে দেবো। ওকে? চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।